ডিএম সাহেব সরকারি গাড়িতে করে যাচ্ছিলেন। রাস্তায় ধাবা চালাতে দেখলেন বিবাহ বিচ্ছিন্না স্ত্রীকে। তারপর যা হল, মানবতা কেঁদে ফেলল। দুপুরের সময় ছিল। মে মাসের ঝলসানো গরমে রাস্তার কালো পিচও যেন আগুন উগড়ে দিচ্ছিল। দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে থাকা শুকনো ক্ষেতের মাঝখান দিয়ে যাওয়া একটি দীর্ঘ জনশূন্য রাস্তায় সরকারি নাম্বার প্লেট লাগানো সাদা স্করপিও ধুলো উড়িয়ে দ্রুত এগিয়ে যাচ্ছিল। গাড়ির সামনে ছোট একটি বোর্ডে স্পষ্ট লেখা ছিল, জেলা আধিকারিক। গাড়ির ভেতরে পিছনের সিটে বসেছিলেন জেলার ডিএম অভয় প্রতাপ সিং। প্রায় ৪০ বছর বয়সী অভয় প্রতাপের চোখে এক অদ্ভুত ক্লান্তি ছিল। জীবন তাকে সবকিছু দিয়েছিল: বড় চেয়ার, সরকারি মর্যাদা, ডজনখানেক অফিসারের স্যালাম, লাল বাতিওয়ালা গাড়ি এবং এমন একটি নাম যা শুনে লোকেরা দাঁড়িয়ে পড়ত। কিন্তু তবুও তার চেহারার নীরবত বলে দিচ্ছিল যে হৃদয়ের কোনো এক কোণে একটি গভীর শূন্যতা আজও বেঁচে আছে। ড্রাইভার রামলাল ধীরে ধীরে রিয়ার মিরারে দেখতে দেখতে বলল, স্যার, সামনে প্রায় ১০ কিলোমিটার পর একটি ধাবা আসবে। যদি বলেন তো চায়ের জন্য থামতে পারি। অভয় প্রতাপ জানলা দিয়ে বাইরে তাকিয়ে যেন অন্য কোনো দুনিয়ায় হারিয়ে গিয়েছিলেন। তিনি ড্রাইভারের দিকে না তাকিয়েই ধীর গলায় বললেন, হ্যাঁ, থামিয়ে নিও। গাড়ি রাস্তায় এগিয়ে চলতে লাগল, কিন্তু অভয় প্রতাপের মন অতীতের গলিতে ঘুরে বেড়াতে লাগল। জানলা দিয়ে আসা গরম হাওয়ার সাথে সাথে তার স্মৃতির পাতাগুলো ধীরে ধীরে খুলতে শুরু করল। প্রায় ১০ বছর আগে তখন তিনি ডিএম ছিলেন না, কেবল একজন সাধারণ সরকারি অফিসার ছিলেন। সেই সময় তার জীবনে একটি মেয়ে ছিল, সবিতা। সবিতা, যার চেহারার নিষ্পাপ হাসি অভয়ের প্রতিটি সংগ্রামকে হালকা করে দিত। দুজনের পরিচয় কলেজে হয়েছিল। প্রথমে বন্ধুত্ব হয়েছিল, তারপর বন্ধুত্ব কখন প্রেমে বদলে গেল তা দুজনের নিজেরও ঠিকমতো মনে নেই। অভয়ের মনে হতো যে দুনিয়ার সমস্ত খুশি কেবল সবিতার হাসিতে লুকিয়ে আছে। কিন্তু জীবন সবসময় ততটা সহজ হয় না যতটা আমরা ভাবি। অভয়ের পরিবার একটি বড় এবং প্রভাবশালী বংশের ছিল। তার বাবা এলাকার খুব প্রভাবশালী মানুষ ছিলেন, আর তিনি নিজের ছেলের জন্য আগে থেকেই বড় ঘরের ধনী বউয়ের স্বপ্ন দেখে রেখেছিলেন। আর সবিতা, সেই ছিল এক গরিব কৃষকের মেয়ে। যখন বাড়ির লোকেরা তাদের প্রেমের কথা জানতে পারল, তখন যেন বাড়িতে ঝড় উঠে গেল। এক সন্ধ্যায় অভয়ের বাবা রাগের মাথায় স্পষ্ট ভাষায় বলেছিলেন, যদি ওই মেয়েটিকে বিয়ে করো তবে এই বাড়ি থেকে সম্পর্ক শেষ বলে ধরে নিও। সেদিন প্রথমবার অভয় নিজের বাবার সামনে মাথা তুলে বলেছিলেন, আমি সবিতাকেই বিয়ে করব। আর তিনি সত্যি সেটাই করেছিলেন। পরিবারের অসন্তোষ, সমাজের কথা এবং আর্থিক অনটন সব কিছু সহ্য করে অভয় সবিতাকে বিয়ে করে নেন। শুরুতে তাদের জীবন অত্যন্ত সাধারণ ছিল। শহরের একটি ছোট ভাড়া বাড়িতে দুজনে থাকতেন। টাকা কম ছিল, সুযোগ সুবিধাও বেশি ছিল না, কিন্তু তাদের মধ্যে এমন সত্যিকারের ভালোবাসা ছিল যে কোনো কিছুর অভাব অনুভূতই হতো না। প্রতিদিন সকালে সবিতা হাসি মুখে চায়ের কাপ অভয়ের হাতে দিত এবং বলতো, একদিন তুমি অনেক বড় অফিসার হবে, আর আমি দূরে দাঁড়িয়ে গর্বের সাথে বলবো যে ইনি আমার স্বামী। অভয় হেসে বলতেন, যদি তুমি সাথে থাকো তবে সবই সম্ভব। কিন্তু ভাগ্যের গল্পে প্রায়শই এমন একটি মোড় লুকিয়ে থাকে যা সব কিছু বদলে দেয়। বিয়ের ৩ বছর পর অভয়ের জীবনে কাজের চাপ বাড়তে শুরু করে। তিনি দিন-রাত নিজের কেরিয়ারের পেছনে ছুটতে লাগলেন। অন্যদিকে সবিতা ধীরে ধীরে একাকিত্বে ডুবে যেতে লাগল। একদিন একটি ছোট্ট ভুল বোঝাবুঝি তাদের সম্পর্কে এমন ফাটল ধরিয়ে দিল যা ধীরে ধীরে গভীর খাদে পরিণত হল। রাগ এবং অহংকারে অন্ধ হয়ে অভয় এমন একটি সিদ্ধান্ত নিয়ে ফেললেন যা মনে করে তিনি সারা জীবন অনুতাপ করবেন: ডিভোর্স। সবিতা সেদিন একটি শব্দও বলেনি। সে চুপচাপ নিজের জিনিসপত্র গোছাল এবং কোনো অভিযোগ ছাড়াই বাড়ি ছেড়ে চলে গেল। দরজা বন্ধ হওয়ার আওয়াজ আজও অভয়ের হৃদয়ে প্রতিধ্বনিত হয়। সেদিনের পর জীবন এগিয়ে চলল। অভয় নিজেকে পুরোপুরি নিজের কেরিয়ারে সঁপে দিলেন। বছরের পর বছর কঠোর পরিশ্রম করে তিনি অবশেষে আইএএস হয়ে গেলেন, আর আজ জেলার ডিএমের চেয়ারে বসে আছেন। কিন্তু হৃদয়ের কোনো এক কোণে সবিতার স্মৃতি এখনও বেঁচে ছিল, এমন একটি স্মৃতি যাকে তিনি কখনোই পুরোপুরি ভুলতে পারেননি। ঠিক তখনই ড্রাইভারের আওয়াজ তার ভাবনা ভেঙে দিল, স্যার, ধাবা চলে এসেছে। গাড়ি ধীরে ধীরে রাস্তার পাশে থেমে গেল। অভয় গাড়ি থেকে নামলেন এবং ধাবার দিকে এগোলেন। ধাবাটি খুব সাধারণ ছিল, টিনের চাল, মাটির মেঝে আর কিছু কাঠের টেবিল।
উনুনে এক মহিলা রুটি সেঁকছিল। তার পিঠ অভয়ের দিকে ছিল। অভয় এমনিতেই চোখ তুলে তাকে দেখলেন এবং পর মুহূর্তেই তার পা সেখানেই থমকে গেল। হৃদস্পন্দন হঠাৎ করে বেড়ে গেল, কারণ সেই মুখ, সেই চোখ, সেই আওয়াজ সবকিছুই খুব পরিচিত ছিল। সে সবিতা ছিল, সেই সবিতা, তার বিবাহবিচ্ছিন্না স্ত্রী। কিন্তু এখন সে কোনো বড় ঘরের বউ ছিল না, বরং রাস্তার ধারের একটি ছোট্ট ধাবায় রুটি সেঁকা একজন মহিলা ছিল। অভয়ের চোখে যেন বছরের পুরনো স্মৃতিগুলো হঠাৎ করে জীবন্ত হয়ে উঠল। সেই মুহূর্তেই সবিতাও মাথা তুলল, তাদের চোখাচোখি হল, আর কয়েক সেকেন্ডের জন্যে সময় যেন থমকে গেল। কিন্তু পর মুহূর্তেই সবিতা চোখ নামিয়ে নিল এবং উনুনে রুটি উল্টাতে উল্টাতে ধীর গলায় বলল, চা বানিয়ে দেব সাহেব? ওই একটি শব্দ সাহেব অভয়ের হৃদয়কে ভেতর পর্যন্ত চিরে দিল, কারণ একসময় এই মেয়েটি তাকে ভালোবেসে অভয় বলে ডাকত, আর আজ সে তাকে সাহেব বলছে। অভয়ের বুকে যেন কোনো ভারী পাথর চেপে বসল। তার হঠাৎ মনে হল যে ভাগ্য হয়তো আজ তাকে এখানে কোনো অসম্পূর্ণ গল্পের হিসাব চোকাতে নিয়ে এসেছে। কিন্তু তার এখনও বিন্দুমাত্র ধারণা ছিল না যে আগামী কয়েক ঘণ্টায় যা হতে চলেছে তা কেবল তার জীবনই নয়, বরং তার মানবতাকেও চিরকালের জন্যে বদলে দেবে। অভয় প্রতাপ সিং সেই মুহূর্তে যেন পাথরের হয়ে গিয়েছিলেন। সামনে উনুনের আগুনে রুটি সেঁকা সবিতা দাঁড়িয়েছিল, সেই সবিতা যাকে তিনি বছরের পর বছর আগে নিজের রাগ এবং অহংকারে হারিয়ে ফেলেছিলেন। ধোঁয়ার হালকা আস্তরণ তার মুখের চারপাশে ঘুরপাক খাটছিল, কিন্তু তার চেহারার ক্লান্তি স্পষ্ট দেখা যাচ্ছিল। একসময় তার চোখে চমক থাকত, আজ সেখানে এক অদ্ভুত নীরবতা ছিল। অভয় ধীরে ধীরে এগিয়ে গেলেন এবং ধাবার একটি কাঠের চেয়ারে বসে পড়লেন। তার বসার সাথেই ধাবায় বসে থাকা ২-৩ জন ট্রাক ড্রাইভার ধীরে ধীরে উঠে অন্যদিকে চলে গেল, কারণ তারা বুঝতে পেরেছিল যে কোনো বড় আধিকারিক এসেছেন। সবিতা তার দিকে না তাকিয়েই চায়ের জল চাপিয়ে দিল। তার হাতের প্রতিটি নড়াচড়ায় এক অদ্ভুত কাঠিন্য ছিল, যেন সে নিজেকে শক্ত রাখার চেষ্টা করছে। কিছুক্ষণ পর্যন্ত সেখানে কেবল উনুনে জ্বালা কাঠের শব্দ শোনা যেতে লাগল। অবশেষে অভয় নিজেকে আটকাতে পারলেন না এবং ধীর গলায় বললেন, কেমন আছো সবিতা? এই কথাটি শোনামাত্রই সবিতার হাত এক মুহূর্তের জন্য থেমে গেল, কিন্তু সে সাথে সাথেই নিজেকে সামলে নিল এবং তার দিকে না তাকিয়েই বলল, এখানে লোকেরা আমাকে সবিতা নয়, ধাবাওয়ালা দিদি বলে ডাকে সাহেব। তার কথার মধ্যে কোনো রাগ ছিল না, কিন্তু একটি গভীর দূরত্ব অবশ্যই ছিল। অভয়ের মনে হল যেন কেউ সূঁচ ফুটিয়ে দিল। তিনি ধীরে ধীরে বললেন, আমি তোমাকে খোঁজার অনেক চেষ্টা করেছিলাম। সবিতা হালকা হাসল, কিন্তু সেই হাসিতে কষ্ট লুকিয়েছিল। সে চায়ের কাপে চা ঢালতে ঢালতে বলল, যেদিন আপনি ডিভোর্সের কাগজে সই করেছিলেন না সাহেব, সেদিনই বুঝে গিয়েছিলাম যে আমাকে কেউ খুঁজতে আসবে না। অভয়ের কাছে এই কথার কোনো উত্তর ছিল না। তিনি কেবল চুপচাপ বসে থাকলেন। সবিতা চা নিয়ে এলো এবং টেবিলে রেখে দিল। অভয় কাপটি তুললেন, কিন্তু তার হাত হালকা কাঁপছিল। এত বছর পর তিনি এমন একজন মানুষের সামনে বসেছিলেন যাকে কখনো তিনি নিজের গোটা পৃথিবী বলতেন। কিছুক্ষণ পর্যন্ত দুজনের মধ্যে নীরবতা ছেয়ে রইল। ঠিক তখনই ধাবার পেছন থেকে একটি ছোট্ট বাচ্চার গলার আওয়াজ এলো, মা, জল শেষ হয়ে গেছে। এটা শোনামাত্রই অভয়ের হৃদয় যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। তার নজর সাথে সাথেই ওই দিকে গেল। প্রায় ৭-৮ বছরের একটি রোগা পাতলা ছেলে সেখানে দাঁড়িয়েছিল। তার জামাকাপড় সাধারণ ছিল, কিন্তু তার চোখ একদম অভয়ের মতো ছিল। অভয়ের শ্বাসপ্রশ্বাস দ্রুত হয়ে গেল। তিনি ধীরে ধীরে সবিতার দিকে তাকালেন এবং কাপা গলায় জিজ্ঞেস করলেন, এই বাচ্চাটি? সবিতা কয়েক সেকেন্ড চুপ থাকল। সে বাচ্চার দিকে তাকাল, তারপর অভয়ের দিকে। তার চোখে হঠাৎ করে জল চলে এলো, কিন্তু সে সাথে সাথেই চোখ ফিরিয়ে নিল। ধাবায় কাজ করা লোকটার ছেলে। সে ভাবলেশীন গলায় বলল, কিন্তু কে জানে কেন অভয় তার কথায় বিশ্বাস করতে পারল না। ওই বাচ্চার চেহারায় তিনি নিজের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছিলেন। ঠিক তখনই হঠাৎ রাস্তায় জোরে ব্রেক কষার আওয়াজ এলো। একটি কালো এসইউভি ধাবার সামনে এসে থামল। গাড়ি থেকে ৪-৫ জন মস্তান গোছের লোক নামল। তাদের চেহারায় অহংকার এবং চোখে বেয়াদবি স্পষ্ট দেখা যাচ্ছিল। তাদের মধ্যে একজন লোক সোজা ধাবার ভেতরে এলো এবং জোরে বলল, ওই সবিতা, এই মাসে টাকা তৈরি আছে তো? তার গলায় হুমকি স্পষ্ট ফুটে উঠছিল। অভয় চমকে উঠে সবিতার দিকে তাকালেন। সবিতার মুখ একদম শক্ত হয়ে গিয়েছিল। সে ধীর গলায় বলল, আজ নেই, আর ২ দিন সময় দাও। লোকটি জোরে হেসে উঠল, ২ দিন? গত মাসেও এটাই বলেছিলি তুই। সে টেবিলে জোরে থাপ্পড় মারল। ছোট্ট ছেলেটি ভয় পেয়ে সবিতার পেছনে লুকিয়ে পড়ল। ধাবায় বসে থাকা বাকি লোকেরা চুপচাপ তামাশা দেখছিল।
কারণ সবাই জানত যে এই লোকগুলোর সাথে ঝামেলা করা মানে বিপদ ডেকে আনা। অভয় এতক্ষণ সব চুপচাপ দেখছিলেন। তার হৃদয় ভেতরে ভেতরে জ্বলছিল। যেই সবিতা একসময় তার জন্য দুনিয়ার সাথে লড়েছিল, আজ কিছু গুন্ডার সামনে অসহায় হয়ে দাঁড়িয়েছিল। তখনই সেই গুন্ডাটি রাগের মাথায় সবিতার হাত ধরে ফেলল এবং বলল, যদি টাকা না থাকে তবে ধাবা খালি করে দে, বুঝেছিস? পরমুহূর্তেই ধাবায় এমন একটি আওয়াজ প্রতিধ্বনিত হল যা সবাইকে চমকে দিল। হাত ছাড়ো ওর। এই আওয়াজ অভয় প্রতাপ সিংয়ের ছিল। তার গলায় এমন ঠান্ডা রাগ ছিল যে কয়েক সেকেন্ডের জন্য পুরো ধাবা নিস্তব্ধ হয়ে গেল। গুন্ডাটি ঘুরে অভয়ের দিকে তাকালো এবং হাসতে হাসতে বলল, কে রে তুই? কিন্তু পরমুহূর্তেই তার নজর অভয়ের গাড়ির দিকে পড়ল, যার ওপর স্পষ্ট লেখা ছিল জেলা আধিকারিক। তার মুখের রং একদম ফ্যাকাশে হয়ে গেল। অভয় ধীরে ধীরে নিজের চেয়ার থেকে উঠলেন। তার চোখে এখন সেই ঠান্ডা রাগ স্পষ্ট দেখা যাচ্ছিল, যা একজন সৎ অফিসারের ভেতরে তখন তৈরি হয় যখন সে কোনো অন্যায় নিজের চোখের সামনে দেখতে পায়। তিনি গুন্ডাটির একদম সামনে গিয়ে দাঁড়ালেন এবং ধীর কিন্তু অত্যন্ত বিপজ্জনক গলায় বললেন, এবার বল, কার টাকা নিতে এসেছিলি তুই? ঢাবায় নিস্তব্ধতা ছেয়ে গেল। কারও ধারণা ছিল না যে একটি সাধারণ ঢাবায় আজ এমন একটি ঝড় উঠতে চলেছে যা কেবল কিছু গুন্ডার ভাগ্যই বদলে দেবে না, বরং অভয় এবং সবিতার অসম্পূর্ণ গল্পকেও একটি নতুন মোড়ে নিয়ে যাবে। ঢাবায় হঠাৎ এমন নিস্তব্ধতা ছেয়ে গিয়েছিল যেন কেউ সময়কে থামিয়ে দিয়েছে। অভয় প্রতাপ সিংয়ের চোখ ওই গুন্ডাটির ওপর আটকে ছিল যে একটু আগেই সবিতার হাত ধরেছিল। তার গলার আওয়াজ যদিও ধীর ছিল, কিন্তু তাতে এমন কাঠিন্য ছিল যে সামনে দাঁড়ানো লোকটি এক মুহূর্তেই বুঝে গেল যে ব্যাপারটা এখন আর তার হাতের মুঠোয় নেই। সে তাড়াতাড়ি সবিতার হাত ছেড়ে দিল এবং ঘাবড়ে গিয়ে বলল, সাহেব, আমরা জানতাম না যে আপনি এখানে আছেন। আমরা তো কেবল। তার কথা শেষও হয়নি যে অভয় মাঝখানেই বললেন, ব্যাস, কি রাস্তার ধারে পরিশ্রম করে নিজের পেট চালানো একজন মহিলাকে ধমকাচ্ছিলে? তার শব্দগুলো তীরের মতো বের হল। গুন্ডাদের মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। তাদের মধ্যে একজন লোক তাড়াতাড়ি বলল, সাহেব, আমরা তো মালিকের লোক, এই জায়গাটা তার জমির উপর আছে, তাই প্রতি মাসে ভাড়া নিতে আসি। অভয়ের ভ্রু কুঁচকে গেল। তিনি অত্যন্ত শক্ত গলায় বললেন, ভাড়া নেওয়ার এটা পদ্ধতি? ধাবার কোণে দাঁড়িয়ে থাকা সবিতা সবকিছু চুপচাপ দেখছিল। তার চোখে এক অদ্ভুত ঘাবড়ে যাওয়ার ভাব ছিল, যেন সে চাইছিল যে ব্যাপারটা এখানেই শেষ হয়ে যাক। ঠিক তখনই ছোট্ট ছেলেটি ধীরে ধীরে সবিতার ওড়না ধরে বলল, মা, আমার ভয় লাগছে। ওই কথাটি শোনামাত্রই অভয়ের মনে যেন কেউ আলোড়ন সৃষ্টি করে দিল। একটু আগেই সবিতা বলেছিল যে এই বাচ্চাটি ঢাবায় কাজ করা লোকটির, কিন্তু বাচ্চাটি এখনই তাকে মা বলে ডাকল। অভয়ের নজর সাথে সাথেই সবিতার উপর আটকে গেল। সবিতা বাচ্চাটিকে চুপ করিয়ে নিজের কাছে টেনে নিল এবং তাড়াতাড়ি বলল, চুপ করো, ভেতরে যাও। কিন্তু এখন অনেক দেরি হয়ে গিয়েছিল। অভয়ের মনে সন্দেহের একটি স্ফুলিঙ্গ জ্বলে উঠেছিল। অন্যদিকে গুন্ডারা এখন পুরোপুরি ভয় পেয়ে গিয়েছিল। তারা তাড়াতাড়ি ক্ষমা চাইতে চাইতে বলল, সাহেব, ভুল হয়ে গেছে, আর এখানে আসব না। অভয় নিজের পকেট থেকে ফোন বের করলেন এবং ঠান্ডা গলায় বললেন, না, এখন তো পুলিশ আসবে আর ঠিক করে জিজ্ঞেস করবে যে তোমরা এখানে কার কথায় আসো। এটা শোনামাত্রই তাদের পায়ের তলা থেকে মাটি সরে গেল। তাদের মধ্যে একজন লোক প্রায় কেঁদে কেঁদে বলল, সাহেব, আমাদের ছেড়ে দিন, আমরা আর কখনো এখানে আসব না। কিন্তু অভয়ের চেহারায় কোনো নমনীয়তা ছিল না। তিনি সাথে সাথেই থানাদারকে ফোন করলেন এবং শুধু এইটুকু বললেন, 15 মিনিটের মধ্যে ধাবায় পৌঁছো। গুন্ডারা বুঝে গিয়েছিল যে এখন বাঁচা মুশকিল। কিছুক্ষণের মধ্যেই পুলিশের জিপ এসে ধাবার সামনে থামল এবং তাদের সবাইকে ধরে নিয়ে যাওয়া হলো। ধাবায় আবার নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল। ধুলো ভরা রাস্তায় দূর পর্যন্ত যাওয়া পুলিশের জিপের দিকে তাকিয়ে সবিতা কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। তারপর সে ধীরে ধীরে বলল, আপনার এমনটা করা উচিত হয়নি। অভয় অবাক হয়ে তার দিকে তাকালেন। কেন? ওই লোকগুলো তোমাকে বিরক্ত করছিল। সবিতা ধীর গলায় বলল, এমন লোকেরা তাড়াতাড়ি হার মানে না, কাল আবার অন্য কাউকে পাঠিয়ে দেবে। অভয় তার চোখের দিকে তাকিয়ে বললেন, যতদিন আমি এই জেলায় আছি কেউ তোমার গায়ে হাতও দিতে পারবে, ঘনও পারবে না। এই কথা শুনে সবিতা কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেল। হয়তো এত বছর পরও তার হৃদয়ের কোনো এক কোণে সেই ভরসাই বেঁচেছিল যা কখনো অভয়ের ওপর হতো। ঠিক তখনই ওই ছোট্ট ছেলেটি আবার বাইরে বেরিয়ে এলো। এবার সে সোজা অভয়ের সামনে এসে দাঁড়াল। তার চোখে নিষ্পাপ কৌতূহল ছিল। সে কয়েক সেকেন্ড পর্যন্ত অভয়কে মনোযোগ দিয়ে দেখতে লাগল। তারপর হঠাৎ বলল, মা, এই আঙ্কেলকে একদম আমার মতো দেখতে কেন? এই প্রশ্নটা শোনা মাত্রই ধাবার হাওয়া যেন থমকে গেল। অভয়ের হৃদয় জোরে ধড়কতে লাগল। তার নজর ধীরে ধীরে সবিতার দিকে গেল। সবিতার মুখের রং ফ্যাকাশে হয়ে গিয়েছিল
তার ঠোঁট কাঁপছিল, কিন্তু শব্দ বাইরে আসছিল না। অভয় ধীরে ধীরে জিজ্ঞেস করলেন, সবিতা, এই বাচ্চাটি কে? সবিতা চোখ নামিয়ে নিল। তার চোখ দিয়ে চুপচাপ জল পড়তে লাগল। কয়েক সেকেন্ড পর্যন্ত সে কিছুই বলল না। ধাবার বাইরে হাওয়া জোরে বইতে শুরু করেছিল, যেন আবহাওয়াও কোনো বড় সত্যি সামনে আসার অপেক্ষা করছিল। অবশেষে সবিতা কাঁপা গলায় বলল, যেদিন আমি তোমার বাড়ি ছেড়ে গিয়েছিলাম, সেদিন আমি জানতে পেরেছিলাম যে আমি মা হতে চলেছি। এই কথা শোনা মাত্রই অভয়ের পায়ের তলা থেকে মাটি সরে গেল। তার চোখ অবিশ্বাসে বড় বড় হয়ে গেল। তার মনে হলো যেন কেউ তার হৃদয়ে জোরে আঘাত করেছে। সবিতা ধীরে ধীরে ওই বাচ্চাটির মাথায় হাত রাখল এবং বলল, এ তোমার ছেলে অভয়। পর মুহূর্তেই ধাবায় এমন নিস্তব্ধতা ছেয়ে গেল, যেখানে কেবল অভয়ের দ্রুত শ্বাসপ্রশ্বাসের আওয়াজ শোনা যাচ্ছিল। 10 বছর আগে নেওয়া একটি সিদ্ধান্ত আজ হঠাৎ তার সামনে এমন একটি সত্যি দাঁড় করিয়ে দিয়েছিল, যার তিনি কখনো কল্পনাও করেননি। ধাবার নিস্তব্ধতা এতটাই গভীর হয়ে গিয়েছিল যে হাওয়াও যেন থেমে গিয়েছিল। অভয় প্রতাপ সিংয়ের চোখ ওই ছোট্ট ছেলেটির ওপর আটকে ছিল, যে নিষ্পাপভাবে তাকে দেখছিল। কিছুক্ষণ আগেই সবিতার কথাগুলো তার কানে প্রতিধ্বনিত হয়েছিল, এ তোমার ছেলে অভয়। এটা শুনে যেন তার ভেতরের পৃথিবী কেঁপে উঠেছিল। তার হাত ধীরে ধীরে কাঁপতে লাগল। তিনি কখনো ভাবতেও পারেননি যে 10 বছর আগে নেওয়া তার একটি সিদ্ধান্ত এভাবে তার সামনে এসে দাঁড়াবে। তার নজর ওই বাচ্চার মুখের দিকে গেল। এখন তিনি স্পষ্ট দেখতে পাচ্ছিলেন। তার চোখ, তার কপাল, তার হাসি, সব কিছু তার সাথে মিলছিল। যেন ভাগ্য তার ছায়াকে সবিতার জীবনে ছেড়ে দিয়ে গেছে। অভয়ের গলা ভারী হয়ে এলো। তিনি ধীরে ধীরে জিজ্ঞেস করলেন, ওর নাম কি? সবিতা বাচ্চার মাথায় হাত বুলিয়ে বলল, আরব। বাচ্চাটি কৌতূহলের সাথে বলল, মা, এই আঙ্কেলকে? সবিতা কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেল। তার কাছে এই প্রশ্নের কোনো উত্তর ছিল না। সে কেবল ধীরে ধীরে বলল, ইনি জেলার বড় সাহেব। অভয়ের মনে যেন কেউ খোঁচা দিল। তার নিজের ছেলে তার সামনে দাঁড়িয়েছিল, আর সে তাকে কেবল সাহেব হিসেবে চিনত। তিনি নিজেকে সামলে আরবের দিকে হাত বাড়ালেন। এদিকে এসো। আরব ধীরে ধীরে তার কাছে এলো। অভয় তার মাথায় হাত রাখলেন। ওই ছোট্ট স্পর্শ তার হৃদয়ে এক অদ্ভুত উষ্ণতা ভরিয়ে দিল, কিন্তু তার সাথেই এক গভীর অনুতাপও জেগে উঠল। তিনি ধীরে ধীরে সবিতার দিকে তাকালেন এবং জিজ্ঞেস করলেন, তুমি আমাকে কখনো জানাওনি কেন? সবিতা হালকা হাসল, কিন্তু তার হাসিকে কষ্ট স্পষ্ট ফুটে উঠছিল। কোন অধিকারে জানাতাম অভয়? সে ধীর গলায় বলল, যেদিন তুমি ডিভোর্সের কাগজে সই করেছিলে, সেদিনই বুঝে গিয়েছিলাম যে তোমার জীবনে আমার জন্য কোনো জায়গা অবশিষ্ট নেই। তার চোখ দিয়ে জল বইতে লাগল, কিন্তু তার আওয়াজ তবুও শান্ত ছিল। আমি চাইনি যে তুমি বাধ্য হয়ে ফিরে আসো, তাই আমি তোমাকে কখনো খোঁজার চেষ্টা করিনি। অভয়ের কাছে কোনো উত্তর ছিল না। তিনি কেবল চুপচাপ দাঁড়িয়ে থাকলেন। ধাবার বাইরে রাস্তায় ধুলো উড়ছিল, কিন্তু সেই ছোট্ট ধাবার ভেতরে যেন আবেগের ঝড় উঠেছিল। কিছুক্ষণ পর অভয় ধীরে ধীরে জিজ্ঞেস করলেন, কিন্তু তুমি এত দূর কিভাবে পৌঁছলে? সবিতা দীর্ঘশ্বাস নিল, যেন সে গত বছরগুলোর পুরো গল্প মনে করার চেষ্টা করছে। ডিভোর্সের পর আমি আমার বাপের বাড়ি চলে গিয়েছিলাম, সে বলতে শুরু করল। কিন্তু সেখানেও বেশি দিন থাকতে পারিনি। বাবা অসুস্থ ছিলেন, বাড়ির অবস্থা খুব খারাপ ছিল। যখন আরাফ জন্মালো, তখন খরচ আরও বেড়ে গেল। তখন আমি বুঝতে পারলাম যে এখন আমাকে নিজেই কিছু করতে হবে। সে ধাবার চারদিকে চোখ বোলাল। এই জায়গাটা আগে একটা ভাঙাচোরা চায়ের দোকান ছিল। আমি ধার করে এটা ঠিক করাই এবং এখানেই ধাবা শুরু করে দিই। অভয় চুপচাপ তার কথা শুনতে লাগলেন। তার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, সে আর তার ছেলে এত বছর ধরে কি অবস্থায় বেঁচেছিল। তখনই সবিতার গলা হঠাৎ ভারী হয়ে এলো। কিন্তু জীবন এতটা সহজও ছিল না অভয়। সে ধীর গলায় বলল, এই এলাকার একজন বড় ঠিকাদার আছে, বিক্রম চৌধুরী। এই রাস্তা এবং আশেপাশের জমিগুলোতে তারই দাপট। সে প্রত্যেক ছোট দোকানদারের কাছ থেকে জোর করে টাকা আদায় করে। যদি কেউ বারণ করে, তবে তার কাজ বন্ধ করিয়ে দেয়। অভয়ের চোখে আবার সেই কঠোরতা ফিরে এলো। আর তুমি এত বছর ধরে তাকে টাকা দিয়ে আসছ? সবিতা মাথা নিচু করল। কি করতাম? যদি ধাবা বন্ধ হয়ে যেত, তবে আমি আর আরব না খেয়ে মরে যেতাম। ঠিক তখনই দূরের রাস্তায় আরেকটি গাড়ির ইঞ্জিনের আওয়াজ শোনা গেল। কালো রঙের একটি বড় এসইউভি ধাবার সামনে এসে ধীরে ধীরে থামল।
এবার গাড়ি থেকে শুধু একজন লোক নামল। লম্বা উচ্চতা, ভারী শরীর, দামি জামাকাপড় এবং চোখে অহংকার ভরা শীতলতা। সবিতার মুখ দেখেই ফ্যাকাশে হয়ে গেল। তার ঠোঁট কাঁপতে লাগল। সে ফিসফিস করে বলল, ও এসে গেছে। অভয় জিজ্ঞেস করলেন, কে? সবিতার গলা ভয়ে কাঁপছিল। বিক্রম চৌধুরী। ওই লোকটি ধীরে ধীরে ধাবার দিকে এগোচ্ছিল। তার নজর সোজা সবিতার দিকে ছিল। কিন্তু যেই তার নজর অভয়ের উপর পড়ল, সে এক মুহূর্তের জন্য থেমে গেল। তারপর হালকা হাসি তার মুখে ছড়িয়ে পড়ল। সে আরামে ধাবার ভেতরে এলো এবং চেয়ার টেনে বসে পড়ল। তার গলায় এক অদ্ভুত ব্যঙ্গ ছিল। বা সবিতা, আজ তো বড় মেহমান এসেছেন। তারপর সে অভয়ের দিকে তাকিয়ে বলল, যদি আমি ভুল না হই তাহলে আপনি আমাদের জেলার নতুন জেলা আধিকারিক অভয় প্রতাপ সিনহা। ধাবার হাওয়া হঠাৎ ভারী হয়ে গেল। অভয় তার চোখের দিকে তাকিয়ে শান্ত স্বরে বললেন, আর তুমি? বিক্রম চৌধুরী। বিক্রম হালকা হাসল। মনে হচ্ছে আমার সম্পর্কে আগে থেকেই শুনে ফেলেছেন। তারপর সে সবিতার দিকে তাকিয়ে বলল, কিন্তু একটা কথা বুঝতে পারলাম না, তুমি আমাকে কখনো জানাওনি যে তোমার ধাবায় এত বড় অফিসাররাও চা খেতে আসে? তার নজর ধীরে ধীরে আরবের ওপর গেল এবং তারপর আবার অভয়ের ওপর আটকে গেল। তার মুখে এক রহস্যময় হাসি ছড়িয়ে পড়ল। কৌতূহলজনক ব্যাপার হল, এই বাচ্চার চেহারা আপনার সাথে অনেকটাই মেলে সাহেব। তার কথাগুলো হাওয়ায় ভাসতে ভাসতে যেন সোজা অভয়ের হৃদয় পর্যন্ত পৌঁছে গেল। সেই মুহূর্তে অভয় হঠাৎ উপলব্ধি করলেন যে এই লোকটি কেবল একজন গুন্ডা নয়, এটি তার জীবনের সেই অসম্পূর্ণ গল্পের নতুন শত্রু হতে চলেছে, যা এখন ধীরে ধীরে আবার শুরু হতে চলেছিল। ধাবার ভেতরে সেই সময় এমন একটা পরিবেশ তৈরি হয়ে গিয়েছিল যেন হাওয়াও নিজের শ্বাস বন্ধ করে দাঁড়িয়ে আছে। বিক্রম চৌধুরীর চোখে এক অদ্ভুত শীতল হাসি ছিল এবং তার নজর বারবার অভয় এবং ছোট্ট আরবের চেহারার মধ্যে ঘুরপাক খাচ্ছিল। সবিতা বুঝে গিয়েছিল যে এই লোকটা কোনো কিছু বুঝতে দেরি করে না। সে ঘাবড়ে গিয়ে আরবকে নিজের পেছনে লুকিয়ে নিল। অভয় প্রতাপ সিং এখন পুরোপুরি সতর্ক হয়ে গিয়েছিলেন। তিনি চেয়ার থেকে উঠে সোজা বিক্রমের দিকে তাকালেন। তার গলা শান্ত ছিল, কিন্তু তাতে এমন শীতলতা ছিল যা দিয়ে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে এখন এই কথাবার্তা সাধারণ থাকবে না। তুমি এখানে কেন এসেছ? অভয় সোজা প্রশ্ন করলেন। বিক্রম চেয়ারে হেলান দিয়ে বসল এবং হাসতে হাসতে বলল, সাহেব, এই রাস্তায়, এই জমি, এই পুরো এলাকা সবই আমার তত্ত্বাবধানে চলে। এখানে কে দোকান লাগাবে, কে ধাবা চালাবে, কে চালাবে না, এই সব ঠিক করার অভ্যেস হয়ে গেছে আমার। সে ধীরে ধীরে নিজের আঙুল দিয়ে টেবিলে টোকা মারল এবং বলল, আর আজ যখন শুনলাম যে আমার জমিতে চালা ধাবায় স্বয়ং জেলা আধিকারিক সাহেব চা খাচ্ছেন, তখন ভাবলাম দেখাই করে নি। অভয় তার কথা মন দিয়ে শুনতে লাগলেন। তার চেহারায় কোনো অভিব্যক্তি ছিল না, কিন্তু ভেতরে এক আগুন জ্বলছিল। তিনি শান্ত স্বরে বললেন, জমি সরকারি রেকর্ডে পঞ্চায়েতের, তোমার নয়। এটা শোনামাত্রই বিক্রমের হাসি একটু ম্লান হয়ে গেল। সে হালকা ব্যঙ্গের স্বরে বলল, কাগজে অনেক কিছুই লেখা থাকে সাহেব, আসল দুনিয়ায় জিনিসপত্র একটু অন্যভাবে চলে। তার কথার মধ্যে সেই অহংকারী ছিল যা বছরের পর বছর দাদাগিরি থেকে তৈরি হয়। সবিতার হৃদয় খুব জোরে ধড়কাচ্ছিল। সে জানত যে বিক্রম চৌধুরী এই এলাকায় কতটা বিপজ্জনক লোক। তার লোকেরা সব জায়গায় ছড়িয়ে আছে, আর যেই তার বিরুদ্ধে আওয়াজ তুলেছে তার কাজ বন্ধ হয়ে গেছে বা জীবন কঠিন হয়ে পড়েছে। সে ধীর গলায় বলল, অভয় থাক, কথা আর বাড়িও নে। কিন্তু অভয় তার দিকে না তাকিয়েই বললেন, কথা এখন বেড়ে গেছে সবিতা। তার কথায় এক অদ্ভুত দৃঢ়তা ছিল। এত বছর পর হয়তো প্রথমবার তার মনে হচ্ছিল যে তিনি কেবল একজন অফিসার নন, বরং একজন বাবাও, এবং এমন একজন মহিলার সামনে দাঁড়িয়ে আছেন যে তাকে ছাড়াও জীবনের সাথে লড়াই করে নিজের সন্তানকে বাঁচিয়ে রেখেছে। বিক্রম এইসব মনোযোগ দিয়ে দেখল। সে ধীরে ধীরে বলল, মনে হচ্ছে এই ধাবা আপনার জন্য একটু বেশি খাস সাহেব। তার নজর আবার আরবের উপর গেল। আরব নিষ্পাপভাবে সবকিছু দেখছিল, কিন্তু পরিবেশের গাম্ভীর্য সেও অনুভব করতে পারছিল। বিক্রম হালকা গলায় বলল, বাচ্চারা খুব আদুরে হয়, বিশেষ করে যখন তাদের চেহারা কোনো বড় মানুষের সাথে মিলে যায়। সবিতার চেহারায় ভয় স্পষ্ট দেখা যেতে লাগল। সে বুঝে গিয়েছিল যে বিক্রমের কিছু সন্দেহ হয়ে গেছে। অভয়ের ধৈর্য এবার শেষ হয়ে আসছিল। তিনি এগিয়ে গিয়ে টেবিলে হাত রাখলেন এবং ঠান্ডা স্বরে বললেন, হুমকি দেওয়া বন্ধ করো বিক্রম। যদি তুমি এই ধাবা বা এখানে থাকা কোনো মানুষকে বিরক্ত করো, তবে আমি তোমাকে আইনের এমন এক কোণায় নিয়ে যাব যেখান থেকে আর ফেরার কোনো রাস্তা নেই। ধাবায় বসে থাকা ২-৩ জন ট্রাক ড্রাইভার যারা চুপচাপ খাবার খাচ্ছিল, তারা প্রথমবার কাউকে বিক্রম চৌধুরীর সাথে এভাবে কথা বলতে দেখেছিল। কয়েক সেকেন্ডের জন্য সেখানে এক অদ্ভুত নিস্তব্ধতা ছেয়ে গেল। তারপর বিক্রম ধীরে ধীরে উঠে দাঁড়াল। তার চোখে এখন আর হাসি ছিল না,
সে অভয়ের একেবারে কাছে এসে থামল এবং ধীর স্বরে বলল, সাহেব, আপনি এই জেলায় নতুন, এখনও আপনাকে এখানকার রীতিনীতি বুঝতে একটু সময় লাগবে। সে হালকা ঝুঁকে বলল, কখনো কখনো কিছু জিনিস আইন দিয়ে নয়, জোর দিয়ে চলে। অভয় চোখের পলক না ফেলেই উত্তর দিলেন, আর কখনো কখনো জোরকে আইনের সামনে হাঁটু গেড়ে বসতে হয়। দুজনে কয়েক সেকেন্ড পর্যন্ত একে অপরের দিকে তাকিয়ে রইল। তারপর বিক্রম হালকা হাসল, যেন সে আপাতত এই খেলা শেষ করার সিদ্ধান্ত নিয়েছে। সে যেতে যেতে সবিতার দিকে তাকাল এবং বলল, ধাবা চালাতে থাকো, কিন্তু মনে রেখো এই রাস্তায় হাওয়াও আমার অনুমতি নিয়ে বয়। সে ঘুরল এবং বাইরে দাঁড়িয়ে থাকা তার এসইউভির দিকে এগিয়ে গেল। গাড়ি স্টার্ট হল এবং ধুলো উড়িয়ে রাস্তায় দূরে চলে গেল। ধাবার ভেতরের উত্তেজনা ধীরে ধীরে কমতে লাগল, কিন্তু সবিতার মুখ এখনও ফ্যাকাশে ছিল। সে ঘাবড়ে গিয়ে বলল, তুমি ঠিক করনি অভয়, সে খুব বিপজ্জনক লোক। অভয় প্রথমবার সোজা তার দিকে তাকালেন। তার চোখে এক অন্য রকম অভিব্যক্তি ছিল, অনুতাপ, রাগ এবং দায়িত্ববোধের মিশ্রণ। তিনি ধীরে ধীরে বললেন, আমি অনেক দেরিতে বুঝতে পেরেছি সবিতা, যে আমি জীবনে কি হারিয়েছি। তার নজর আরবের দিকে গেল, যে মাটিতে বসে একটা কাঠ দিয়ে ধুলোয় কিছু বানাচ্ছিল। অভয়ের মনে হঠাৎ এক অদ্ভুত যন্ত্রণা জেগে উঠল। এত বছর ধরে তার ছেলে তাকে ছাড়াই বড় হচ্ছিল। তিনি ধীর স্বরে বললেন, এখন আমি কাউকে তোমার বা ওর কোনো ক্ষতি করতে দেব না। সবিতা চুপ থাকল। সে জানত যে অভয় সত্যি বলছেন, কিন্তু সে এটাও জানত যে বিক্রম চৌধুরী এত সহজে হার মানার মতো লোক নয়। সেদিন ধাবার উপরে নামতে থাকা সন্ধ্যার সাথে এক নতুন গল্প শুরু হয়ে গিয়েছিল। একদিকে ছিল জেলার সৎ ডিএম, আর অন্যদিকে সেই লোকটি যে পুরো এলাকাকে ভয়ে আটকে রেখেছিল। আর এই লড়াইয়ের মাঝে দাঁড়িয়েছিল এক ছোট্ট নিষ্পাপ বাচ্চা, যে এখনও পর্যন্ত জানত না যে তার বাবা কে। কিন্তু ভাগ্য ধীরে ধীরে তার জীবনের সত্যিটা সামনে নিয়ে আসতে চলেছিল। রাত ধীরে ধীরে সেই রাস্তায় নেমে আসছিল। ধাবার বাইরে লাগানো মিটমিট করা বাল্বের হলুদ আলোয় ধুলোর কণাগুলো এমনভাবে ভাসছিল যেন হাওয়াও কোনো আসন্ন ঝড়ের অপেক্ষা করছে। বিক্রম চৌধুরীর গাড়ি যদিও দূরে চলে গিয়েছিল, কিন্তু তার উপস্থিতির ভয় এখনও ধাবার আশেপাশে ঘুরপাক খাচ্ছিল। সবিতা চুপচাপ উনুনের নিবদে থাকা আগুন কাঠের টুকরো দিয়ে নাড়াচাড়া করছিল। অভয় একটু দূরে দাঁড়িয়ে আরবকে দেখছিলেন, যে মাটিতে কাঠ দিয়ে গোল গোল আকৃতি বানাচ্ছিল। ওই ছোট্ট বাচ্চাটি এখনও জানত না যে তার জীবনের সবচেয়ে বড় সত্যিটি এইমাত্র তার সামনে এসে দাঁড়িয়েছে। অভয়ের মনে এক অদ্ভুত তোলপাড় চলছিল। 10 বছর, পুরো 10 বছর তিনি তার ছেলেকে না জেনেই কাটিয়ে দিয়েছেন। তার মনে হচ্ছিল যেন সময় তার কাছ থেকে তার জীবনের সবচেয়ে মূল্যবান অংশ ছিনিয়ে নিয়েছে। তিনি ধীরে ধীরে সবিতার দিকে তাকালেন এবং বললেন, সবিতা, এখন তুমি এখানে একা নাও। সবিতা তার দিকে না তাকিয়েই ধীর গলায় উত্তর দিল, একা থাকা শিখে গেছি আমি। তার কথায় কোনো অভিযোগ ছিল না, কিন্তু একটা গভীর ক্লান্তি অবশ্যই ছিল। ঠিক তখনই আরব উঠে অভয়ের কাছে চলে এলো এবং কৌতূহলের সাথে বলল, সাহেব, আপনি পুলিশ নাকি? অভয় হালকা হাসলেন, না, আমি পুলিশ নই। আরব আবার জিজ্ঞেস করল, তাহলে আপনি ওই খারাপ লোকগুলোকে বকছিলেন কিভাবে? অভয় কিছুক্ষণের জন্য চুপ করে গেলেন। তারপর তিনি তার মাথায় হাত রেখে বললেন, কারণ কখনো কখনো কাউকে ভুল জিনিসের বিরুদ্ধে দাঁড়াতে হয়। আরব নিষ্পাপভাবে মাথা নাড়ল এবং তারপর নিজের মায়ের কাছে চলে গেল। ওই ছোট্ট মুহূর্তটি অভয়ের মনে এক নতুন সংকল্প জাগিয়ে তুলল। তিনি মনে মনে ঠিক করে নিয়েছিলেন যে এখন যাই হোক না কেন তিনি সবিতা এবং নিজের ছেলেকে এই ভয়ের জীবন থেকে বের করেই ছাড়বেন। সেই রাতেই যখন তিনি সরকারি গাড়িতে করে ফিরছিলেন, তার মস্তিষ্ক পুরোপুরি কাজ করছিল। তিনি বুঝতে পেরেছিলেন যে বিক্রম চৌধুরী কেবল একজন দাদাগিরি করা লোক নয়, বরং পুরো এলাকায় ছড়িয়ে থাকা একটি বড় অবৈধ নেটওয়ার্কের অংশ। পরের দিন সকালেই জেলা আধিকারিকের কার্যালয়ে অস্বাভাবিক চাঞ্চল্য ছিল। অভয় প্রতাপ সিং তার সমস্ত বরিষ্ঠ আধিকারিকদের একটি বিশেষ বৈঠক ডেকেছিলেন। ঘরে এসপি, তহসিলদার, খনি আধিকারিক এবং আরও অনেক দপ্তরের অফিসার উপস্থিত ছিলেন। অভয়ের গলা শান্ত ছিল, কিন্তু তার কথায় দৃঢ়তা স্পষ্ট ফুটে উঠছিল। এই জেলায় অবৈধ টাকা আদায়, জমি দখল এবং বেআইনি কারবারের বিরুদ্ধে একটি বিশেষ অভিযান শুরু করা হচ্ছে, তিনি বললেন। অনেক অফিসার একে অপরের দিকে তাকাতে লাগলেন, কারণ সবাই জানত যে এই সরাসরি সংঘাত বিক্রম চৌধুরীর সাথেই হতে চলেছে। এসপি গম্ভীর স্বরে জিজ্ঞেস করলেন, স্যার,
আমরা কি সম্পূর্ণ সমর্থন পাব? অভয় কোনো দ্বিধা ছাড়াই উত্তর দিলেন, সম্পূর্ণ দায়িত্ব আমার। আগামী কয়েকদিনে জেলার পরিবেশ হঠাৎ করে বদলাতে শুরু করল। পুলিশ ও প্রশাসনের যৌথ দল অনেক জায়গায় হানা দিল। বেআইনি খনন বন্ধ করানো হল, বেআইনি গুদাম সিল করা হল এবং অনেককে গ্রেফতার করা হল। এই সব দেখে বিক্রম চৌধুরীর নেটওয়ার্কে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। তার লোকেরা প্রথমবার বুঝতে পারছিল যে এবার সামনে এমন একজন অফিসার আছেন যিনি ভয় পাওয়ার পাত্র নন। অন্যদিকে ধাবায় জীবন ধীরে ধীরে নিজের গতিতে চলছিল, কিন্তু সবিতার মনে দুশ্চিন্তা বেড়ে চলেছিল। তার ভয় ছিল যে এই লড়াই যেন অভয়কে কোনো বিপদে না ফেলে দেয়। একদিন সন্ধ্যায় যখন অভয় আবার ধাবায় এলেন, তখন সে গম্ভীর গলায় বলল, তুমি এই সব আমার জন্য করছ, কিন্তু আমার ভয় লাগছে। অভয় শান্ত স্বরে বললেন, আমি এটা কেবল তোমার জন্য করছি না, এটা আমার কর্তব্য। ঠিক তখনই হঠাৎ রাস্তায় দ্রুত গতিতে আসা গাড়ির আওয়াজ শোনা গেল। 3টি কালো এসইউভি ধাবার সামনে এসে থামল। সেগুলো থেকে কয়েকজন সশস্ত্র লোক নামল। তাদের মাঝখান থেকে বিক্রম চৌধুরীও বাইরে এলো। তার চোখে এখন আর আগের মতো হাসি ছিল না, কেবল রাগ ছিল। সে ধীরে ধীরে ধাবার দিকে এগোল এবং জোরে বলল, খুব বড় অভিযান চালাচ্ছেন সাহেব। ধাবার পরিবেশ আবার উত্তেজনায় ভরে গেল। অভয় শান্ত হয়ে দাঁড়িয়ে থাকলেন। বিক্রম কাছে এসে বলল, আপনার মনে হয় যে কয়েক জায়গায় হানা দিয়ে আপনি আমাকে আটকে দেবেন? অভয় সোজা তার চোখের দিকে তাকিয়ে বললেন, আমি তোমাকে আটকাচ্ছি না, আইন আটকাচ্ছে। বিক্রম হেসে উঠল, কিন্তু তার হাসিতে এখন খিটখিটে ভাবছিল। সে ইশারা করল এবং তার দুজন লোক এগিয়ে গিয়ে আরবকে ধরে ফেলল। সবিতা চিৎকার করে উঠল, না, কিন্তু এর আগে যে তারা কিছু বুঝতে পারত, আরবকে গাড়ির দিকে টেনে নেওয়া হল। বিক্রম ঠান্ডা স্বরে বলল, এবার খেলা সমানে সমানে হবে সাহেব। এই দেখে অভয়ের চোখে প্রথমবার আগুন জ্বলে উঠল। তিনি সাথে সাথে ফোন বের করলেন এবং এসপিকে কল করলেন। পুরো জেলায় অ্যালার্ট জারি হয়ে গেল। পুলিশের গাড়ি সব দিকে ছুটতে শুরু করল। সারা রাত ধরে এক বড় অপারেশনের প্রস্তুতি চলতে থাকল। অন্যদিকে বিক্রম আরবকে একটি পুরনো গুদামে বন্দী করে রেখেছিল। তার মনে হয়েছিল যে এভাবে সে অভয়কে মাথা নোয়াতে বাধ্য করবে, কিন্তু তার ধারণা ছিল না যে এবার ব্যাপারটা কেবল একজন অফিসারের নয়, বরং একজন বাবার। মাঝরাতে পুলিশের অনেকগুলো দল চুপচাপ ওই গুদামের আশেপাশে পৌঁছে গিয়েছিল। অভয় নিজে অপারেশনের নেতৃত্ব দিচ্ছিলেন। তার চেহারায় এখন আর কোনো দ্বিধা ছিল না, কেবল একজন বাবার সংকল্প ছিল। ইশারা পেটেই পুলিশ চারদিক থেকে ঘিরে ফেলল। কয়েক মিনিটের মধ্যেই গুলির আওয়াজ প্রতিধ্বনিত হতে লাগল। বিক্রমের লোকেরা ঘাবড়ে গিয়ে পালাতে শুরু করল। পুলিশ দ্রুত ভেতরে ঢুকে তাদের ধরতে শুরু করল। শেষে অভয় নিজে সেই ঘর পর্যন্ত পৌঁছলেন যেখানে আরব বন্দী ছিল। দরজা ভেঙে যখন তিনি ভেতরে গেলেন, তখন আরবকে কোনায় বসে কাঁদতে দেখলেন। অভয় তাকে সাথে সাথে নিজের বুকে তুলে নিলেন। সেই মুহূর্তে তার চোখ দিয়ে জল বেরিয়ে এলো। বাইরে বিক্রম পালানোর চেষ্টা করছিল, কিন্তু পুলিশ তাকে ঘিরে ফেলল। এসপি তাকে হাতকড়া পরিয়ে দিল। সব কিছু শেষ হয়ে গিয়েছিল। সকালের প্রথম আলো যখন সেই রাস্তায় পড়ল, তখন ধাবার সামনে সেই সাদা সরকারি গাড়িটিই দাঁড়িয়েছিল। সবিতা দরজায় দাঁড়িয়েছিল এবং তার সামনে অভয় আরবকে কোলে নিয়ে দাঁড়িয়েছিলেন। আরব এখনও তাকে মন দিয়ে দেখছিল। সে ধীরে ধীরে জিজ্ঞেস করল, মা, এই সাহেব আমাকে এত বাঁচাচ্ছিলেন কেন? সবিতার চোখে জল চলে এলো। সে ধীর গলায় বলল, কারণ ইনি তোমার বাবা। কিছুক্ষণের জন্য হাওয়া যেন থেমে গেল। আরব অবাক হয়ে অভয়ের দিকে তাকাল। তারপর হঠাৎ সে তার গলা জড়িয়ে ধরল। ওই ছোট্ট আলিঙ্গনে 10 বছরের দূরত্ব এক মুহূর্তে শেষ হয়ে গেল। অভয়ের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সেদিন সেই রাস্তার ধারে তৈরি ছোট্ট ধাবায় কেবল একজন গুন্ডার হার হয়নি, বরং একটি অসম্পূর্ণ গল্প তার সত্যিকারের পরিণতি পেয়ে গিয়েছিল। আর সেই সকালে প্রথমবার সবিতা আবার সেই নামটি মুখে আনল, যা সে বছরের পর বছর ধরে নিজের মনে লুকিয়ে রেখেছিল, অভয়।